আচ্ছা, বিশ্বজুড়ে তেলের দাম হঠাৎ করেই যেন আকাশ ছুঁয়েছে। রাতারাতি এমন কি হলো যে পুরো বিশ্ব অর্থনীতিতেই একটা তোলপাড় শুরু হয়ে গেল? এর পেছনে আসলে কারণটা কি? চলুন আজকের এই আলোচনায় আমরা সেই রহস্যটাই ভেদ করার চেষ্টা করি। $১১৬.১০ হ্যাঁ, আজ মানে ২৯ মার্চ ২০২৬-এ ১ ব্যারেল ব্রেন ক্রুড তেলের দাম ঠিক এটাই। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা আসলে বিশ্ব অর্থনীতির জন্য একটা বড়সড় বিপদের ঘণ্টা। তাহলে আসল প্রশ্নটা হলো, তেলের দাম হঠাৎ করে এতটা বাড়ার কারণটা ঠিক কি? কিভাবে একটা আঞ্চলিক সমস্যা পুরো বিশ্বের অর্থনীতিকে এভাবে নাড়িয়ে দিতে পারে? চলুন বিষয়টার একদম গোড়ায় যাওয়া যাক। এই মূল্যবৃদ্ধির একেবারে কেন্দ্রে রয়েছে একটা সংঘাত। চলুন দেখি কিভাবে একটা আঞ্চলিক বিরোধ পুরো বিশ্ববাজারকেই এভাবে নাড়িয়ে দিচ্ছে। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? একদিকে দেখুন, ইরান সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিচ্ছে যে কোনো ধরনের স্থল আক্রমণের চেষ্টা করলে ফল ভালো হবে না। আবার অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বলছেন যে না, যুদ্ধ থামাতে আলোচনা চলছে। এই যে দুই রকম কথা, এটাই কিন্তু বাজারে একটা চরম অনিশ্চয়তা তৈরি করছে। মানে একদিকে যেমন যুদ্ধের দামামা বাজছে, ইরানের পার্লামেন্টের স্পিকার তো বলেই দিয়েছেন যে তাদের বাহিনী মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু অন্যদিকে পর্দার আড়ালে কিন্তু শান্তি ফেরানোর চেষ্টাও চলছে। পাকিস্তান, সৌদি আরব, মিশর, তুরস্কের মতো দেশগুলো আলোচনা চালাচ্ছে। পাকিস্তান তো বলছেই যে আলোচনা নাকি খুবই ফলপ্রসূ হয়েছে। মানে বুঝতেই পারছেন পরিস্থিতিটা কতটা জটিল। আর এই সংঘাতের আজ কিন্তু শুধু তেলের বাজারেই সীমাবদ্ধ নেই, এখন ঝুঁকিতে পড়েছে পুরো বিশ্ব বাণিজ্য। প্রশ্ন হলো, কেন দুটো সংকীর্ণ সামুদ্রিক পথ এখন সবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে? চলুন দেখা যাক। কারণ এই সংঘাতটা এখন আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা ছড়িয়ে পড়ছে। যেমন ধরুন, ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও এখন এর মধ্যে জড়িয়ে পড়েছে, আর তারা ইসরায়েলে হামলা চালিয়েছে। আর এর ফলেই কিন্তু তেলের সাপ্লাই লাইনে নতুন একটা ঝুঁকি তৈরি হয়েছে। আর সমস্যাটা ঠিক কোথায় সেটা এই দুটো নাম দেখলেই স্পষ্ট হয়ে যায়। হরমুজ প্রণালী, যেটা ইরানের প্রায় নিয়ন্ত্রণের মধ্যে, আর বাব আল মন্দেব প্রণালী, যেখানে হুতি বিদ্রোহীদের ভালোই প্রভাব। ভাবুন একবার, এই দুটো পথ যদি বন্ধ হয়ে যায় তাহলে তো বিশ্ব বাণিজ্য প্রায় থমকেই যাবে। 20%। শুধু এই সংখ্যাটা একবার মাথায় রাখুন, কারণ এর গুরুত্বটা বিশাল। একদম ঠিক। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20%, মানে 5 ভাগের 1 ভাগ, শুধুমাত্র এই হরমুজ প্রণালী দিয়েই যায়। তার মানে এই একটা রাস্তা বন্ধ হয়ে যাওয়ার অর্থ হল তেলের সাপ্লাই চেইনে একটা বিশাল ধাক্কা। আর সেই ধাক্কার প্রভাবটাই এখন পুরো বিশ্ববাজার টের পাচ্ছে। তাহলে চলুন এবার অর্থনীতির ওপর এর প্রভাবটা একটু খতিয়ে দেখি, কারণ এর আজ কিন্তু তেলের পাম্প থেকে শুরু করে শেয়ার বাজার পর্যন্ত পৌঁছে গেছে। দামটা কত দ্রুত বেড়েছে ভাবা যায়। দেখুন, 27 ফেব্রুয়ারি 1 ব্যারেল তেলের দাম ছিল $72 আশেপাশে, আর ঠিক কয়েক সপ্তাহ পর 18 মার্চ সেই দামটাই গিয়ে দাঁড়ায় প্রায় $120। আজকের দিনে অবশ্য কিছুটা কমে $116 এসছে, কিন্তু এই যে লাভটা, এটা সত্যি অভাবনীয়। এই যে দামের পার্থক্যটা সংঘাতের আগে ছিল $72, আর দেখতে দেখতেই সেটা প্রায় $120 পৌঁছে গেল, এই একটাই তুলনা কিন্তু পুরো সংকটের ছবিটা স্পষ্ট করে দেয়। মানে একটা সময় দামটা সর্বোচ্চ 66% পর্যন্ত বেড়ে গিয়েছিল। চিন্তা করুন, 66%। এটা বিশ্ব অর্থনীতির জন্য যে কি পরিমাণ চাপ তৈরি করেছে তার বলার অপেক্ষা রাখে না। আর এই চাপের ফলটা কিন্তু আমরা দেখতেও পাচ্ছি। বিশেষ করে এশিয়ার ছোট দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি জাপানের নিক্কে আর দক্ষিণ কোরিয়ার কোসপির মতো বড় বড় শেয়ার বাজারেও ধস নেমেছে। প্রায় 4 থেকে 4.5% পতন। তার মানে হল বিনিয়োগকারীরা রীতিমতো আতঙ্কের মধ্যে আছেন। তাহলে এখন প্রশ্ন হলো, ভবিষ্যৎ কি? আমাদের জন্য কি অপেক্ষা করছে? এই পরিস্থিতি থেকে বেরোনোর পথটা কতটা দীর্ঘ? চলুন এবার একটু সামনের দিকে তাকানো যাক আর শুনি বিশেষজ্ঞরা কি বলছেন। র্যাপিড এনার্জির প্রেসিডেন্ট বব ম্যাকনালি যা বলছেন সেটা শুনলে হয়তো একটু ধাক্কা লাগতে পারে। তিনি বলছেন, শুনতে কঠোর মনে হলেও অর্থনৈতিক মন্দাই তেলের দাম কমানোর একটি কার্যকর উপায়। কথাটা শুনতে খুবই খারাপ, তাই না? কিন্তু এর পেছনের যুক্তিটা কিন্তু খুব সহজ। মন্দা বা রিসেশন মানে হল যখন একটা দেশের অর্থনৈতিক কাজকর্ম কমে যায়, মানে শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য সব ঝিমিয়ে পড়ে, আর স্বাভাবিকভাবেই তখন জ্বালানির চাহিদাও কমে আসে। চাহিদা কমলে কি হয়? দামও কমতে শুরু করে। এটাই ওনার যুক্তির মূল ভিত্তি। তার মানে স্বাভাবিক অবস্থায় ফেরার রাস্তাটা কিন্তু বেশ লম্বা আর জটিল। শুধু যুদ্ধ থেমে গেলেই হবে না। প্রথমত, সংঘাত পুরোপুরি বন্ধ হতে হবে। তারপর হরমুজ প্রণালীর মতো যে গুরুত্বপূর্ণ নৌপথগুলো আছে সেগুলো আবার খুলে দিতে হবে। আর সবশেষে
কাতারের রাস লাফানের মতো যেসব জ্বালানি পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামত করতে হবে। বুঝতেই পারছেন, এই সব কিছু হতে কিন্তু অনেক সময় লাগবে। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ধরুন কাল সকালে যুদ্ধটা থেমে গেল, তাহলে কি এই সংকটও সাথে সাথে শেষ হয়ে যাবে, নাকি এই সংঘাতের যে গভীর ক্ষত তৈরি হলো বিশ্ব অর্থনীতিকে সেই ক্ষতটা আরও অনেক দিন বয়ে বেড়াতে হবে? উত্তরটা কিন্তু খুব একটা সহজ নয়।